আগে দেখতাম যে টিভি স্ক্রলে যে এরকম বোমা সহ গ্রেফতার বা এগুলো মনে হয়তো হয়তো পারে, মানে নিজের মধ্যে এত বেশি মিথ্যা শুনতে শুনতে নিজের মধ্যে ধারণা হয়েছে যে মনে হয় আমরা শিবির করি না এগুলো, হয়তো অন্য শিবির করতেও পারে। এই সন্দেহ নিজের মধ্যে তৈরি হয়েছিল আমার। আমি একজন শিবিরের জেলা বা কেন্দ্রীয় নেতা হওয়ার পর আমার মধ্যে তৈরি হয়েছে যে এত নিউজ আছে, হয়তো চিটাগাং শাখা বা আসলে হয়তো কথা শুনে না, কিছু একটা হয়তো হইতে পারে। মানে মিথ্যা হইতে 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 আমার মধ্যেও সেই মিথ্যার প্রভাব তৈরি। ওই দিনই আমি বুঝলাম যে নাটক মানে আমাদের উপরে থেকে নামায় নিয়ে আসলেও বলে যে তাজা বোমা এই সবগুলো হচ্ছে যে এই বালতির মধ্যে রাখা, এরকম আমাদেরকে এরকম হ্যান্ডকাপ পরায় দাঁড়া করে ছবি তো সকল মিডিয়াতে আসছে যে মানে পরের দিন যেহেতু হরতাল, যে কেন্দ্রীয় অফিস সম্পাদক এবং দুর্ধর্ষ ক্যাডার নাশকতা বোমা সহ এরা গ্রেফতার হয়েছে। পুরো দেশে আলো আলো মানে এক আলোচনা যে দুর্ধর্ষ শিবির ক্যাডার গ্রেফতার। এবং আমাদেরকে তো তখন মানে পুরো মৌচাকের ওই এরিয়া খালি করে নিয়ে আমাদেরকে বলা যায় যে ভিআইপি প্রোটোকল দিয়ে শাহজাহানপুর থানায় নিয়ে গেল। ওটা এই পাশে রমনা থানা, রাস্তার ওই পারে শাহজাহানপুর থানার এরিয়া, শাহজাহানপুর থানায় নিয়ে গেল। এবং আমাদের তখন আমার মনে এমন কোনো শাখা নাই, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই সকলগুলো সংস্থা আমাদের সাক্ষাৎকার নিছে ওই থানায় গিয়ে, আর এবং ভিডিও করছে সকল পত্রিকা। মানে আমরা বললাম যে মানে কি কেন ওইখানে সাংবাদিক ছিল, মিডিয়া একটা প্রশ্ন করবেন আপনারা বোমা করতে আনছেন কি আশেপাশে, কোনো কিছু না, টোটালটাই একটা পুরো ফেক, একটা 100% মিথ্যা। এর মধ্যে একটা জাররা পরিমাণ কোনো সত্যের লেশ নাই। অথচ সাংবাদিকরা কিন্তু জানেও, তারাও কিন্তু জানে, তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে না এই ব্যাপারে। আমি কথা বলতে গেলে আমাকে পুলিশ বুতা দিয়ে বলছে তুমি চুপ থাকো, আমার হাত ভাঙা হওয়ার কারণে আমাকে ই করে নেই। কি হলো, শাহজাহানপুর থানায় আমাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিচ্ছু না। আমাদের হাজির করা হলো বিকালবেলা আর কি। আমরা তো 3-4টার দিকে আমাদের বিকালবেলা গেলাম। আমাদেরকে ছোট্ট একটা রুম, আপনার স্টুডিওতে যে রুমটা আছে এর চেয়ে মনে ছোট, এখানে 12 জনকে ঢুকানো হইলো, জায়গা হয় না দাঁড়ানোর, ওখানে সর্বোচ্চ 4-5 জন লোক হয়তো থাকতে পারবে এরকম। কিছুক্ষণ পরেই বললো নাইম ভাই সিভিল অফিস সম্পাদক, তো নাইম ভাইকে নিয়ে গেল, সুস্থ মানুষ, তাকে এরকম চোখ বেঁধে গামছা দিয়ে চোখ বেঁধে নিয়ে গেল। পাশের রুম থেকেই চিৎকারের শব্দ আসতেছে। নাইম ভাইকে যখন দিয়ে গেল আধা ঘন্টা পরে উনি সেন্সলেস, এবং এই পুরো পায়ের এই বাসটা একেবারে মানে লোলা বানায় ফেলছে বলা যায়। আমার কাছে বললো ওই লোকটা কোনোদিন মনে হয় আর হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না। এবং আমরা সবাই তখন সূরা পড়তেছি, আল্লাহ আল্লাহ এই ইয়ে থেকে আমাদের হেফাজত করো। নাইম ভাইয়ের পরে দেখ আসলো পাভেল জগন্নাথের, আমাদের ছোট ভাই, ইউনিভার্সিটি ছোট ভাই। ও একসময় ছাত্রদল করতো, পরে শিবিরে আসছে আর কি। পাভেলের তো জগন্নাথ থেকে আর পড়তে পারেনি সে আর কি। আমিও পরে আমি একটা পরে বলবো আমি জগন্নাথে কিন্তু পরে আর এমবিএটা শেষ করতে পারিনি। আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল, মানে মেরে ফেলার না, হিট করার প্ল্যান ছিল। তো পরে আর ক্যাম্পাসে ঢুকতে পারেনি। এটা পরে বলতেছি। তো নাইম ভাইকে যখন এরকম করে দিয়ে গেল, নাইম ভাই সেন্সলেস, কোনো কিছু জিজ্ঞেস করে নাই, শুধু নিয়ে দুইজনে দুই হাতে দুই পাশে দাঁড়ায়, দুই পাশে শুধু পিটাইছে আর কিচ্ছু না। এরপরে নিয়ে গেল পাবেলকে নিয়েও এরকম আমরা মানে এরকম পাশের রুমে আমরা শব্দ শুনতে পাচ্ছি আর কি, মায়ের শব্দ। পাবেলের সেম অবস্থা, অবস্থায় পাবেলকে দুজনে ধরে নিয়ে গেল এবং দিয়ে গেল। মানে বিশ্বাস করেন ওই দিনটা আমাদের যে, বিশেষ করে নাইম ভাই দেখে এটা আমি মানে নিতে পারি না এত। মানে আমার সঙ্গে আব্দুল মনিম আইআরএস হচ্ছে আমাদের জগন্নাথেরই, মানে আমার পুরো জগন্নাথের যারা ছিলেন তারা আর কি। এরপরে নাম আসলো কাজী রকিব আনসারী। আমার ডাক আসলো, আমাকে নেবে সময় মাঝিব আজান পড়লো। মাঝিব আজান পড়ার পরে আমাকে আবার মানে ওই চোখ বাঁধবে এই অবস্থায় মাগরিব আজান পড়ার পরে বললো যে ঠিক আছে, আজানের পরে আবার লক আপ করলো। এর মধ্যে আর ডাকে নাই কাউকে। মানে মনে জানছি এটা যে এডিসি মেহেদির কাছে একটা করে ফোন আসছিল,
সে সামহাও অন্য জায়গায় চলে যায়। তো পরে আমাদের আর কাউকে মারে নাই। সো 3rd নাম্বারে ছিলাম আমি। আল্লাহর মানে খাস মেহেরবানি, আমার হয়তো আমার মায়ের দোয়া, বাবার দোয়া ছিল, বা যে কোনো কারণেই হোক আল্লাহ সেভ করছে আমাকে। আমার যেটা হাত ভাঙা ছিল, এটাও একটা হয়তো বা কারণে, যে বলে না যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো হাত ভাঙা থাকার কারণেও ওরা হয়তো আমাকে টর্চারটা করে নাই। তো আলহামদুলিল্লাহ আমি টর্চার থেকে বেঁচে, কিন্তু নাইম ভাইকে এবং পাপেলকে এই টর্চারটা করে বাকিদের আর কাউকে করে নাই আর কি। তারপরে এই যে আমরা অ্যারেস্ট হইলাম প্রথমে, সেখানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমরা প্রায় 2 মাস 2.5 মাসের মতো আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা অ্যারেস্ট হওয়ার পরে জেলখানায় যাওয়ার পরে আমাদের 4 দিন আমাদের কোর্টে তোলা হলো। যেদিন পরের দিন কোর্টে তোলা হইলো, কোর্টে তুলে আমাদেরকে বললো যে 10 দিনের রিমান্ড চাইলো, যে এদের কাছে তাজা বোমা পাওয়া গেছে, এদের কাছে আরো শ্রদ্ধা করতে হবে এদেরকে দিয়ে, অতএব 10 দিনের রিমান্ড দিতে হবে। তো আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করলো। মানে তো একটা স্টুপিড টাইপের এই জাজরা ছিল, যারা জানতো এবং জেনে শুনে এটা করতো যেটা একটা পুরোটাই মিথ্যা, তারপরে এগুলো করতো। আর একজন লোক দেখা যাচ্ছে যে সে হাঁটতে পারতেছে না, দুজন ধরে নিয়ে আসছে, কারণ তার পায়ে দাঁড়ানোর মতো কোনো স্ট্রেংথ নাই। তারপর আদালত বলতেছে না যে তার এই অবস্থা কে করছে। আদালত দেখতেছে, আদালত জিজ্ঞেস কারণ পুলিশের তো মারার কোনো রাইট নাই। রিমান্ড মানে কিন্তু রিমান্ড তার জিজ্ঞাসাবাদ করবে, তাকে জিজ্ঞাসা, কিন্তু তাকে তো মানে তাকে অ্যাসাল্ট করার, ফিজিক্যালি মারার কোনো রাইট নেই আইনগত ভাবে। বাট বাংলাদেশ তো আইনের কোনো ছিল না আসলে। তো এইটা হচ্ছে আমার প্রথম এই জেল জীবনের সূচনা। সেটা কতদিন ছিলেন জেলে? অলমোস্ট 2.5 মাস।